হারান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি করাতে চলেছি বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ পরিবর্তনে হিমবাহের ভূমিকা ও কাজ। হিমবাহের কাজ আগের দুটি পার্ট যারা যারা দেখোনি, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ভূমিরূপ পরিবর্তনে হিমবাহের ভূমিকার কাজ থেকে তোমাদের কি কি পড়তে হবে এক নজরে সব দেখে নাও, তারপর বোঝাচ্ছি। ভূমিরূপ পরিবর্তনে হিমবাহের কাজ। হিমবাহ কি? প্রথম প্রশ্ন। হিমবাহের উৎপত্তি হয় কিভাবে? হিমবাহের গুরুত্ব। পূর্ণ জমাট ও রিলেগেশন কি বা বলতে কি বোঝো? হিমবাহের শ্রেণীবিভাগ করো। মহাদেশীয় হিমবাহ, উপত্যকা হিমবাহ ও পাদদেশীয় হিমবাহ কি বা কাকে বলে বা বলতে কি বোঝো? হিমরেখা বলতে কি বোঝো? হিমরেখা বলতে কি বোঝো? হিমশৈল কি বা বলতে কি বোঝো? ক্রেপস কি বা বলতে কি বোঝো? বাকস্ক্রুন্ড ও ক্রেবসের সমস্যাগুলি আলোচনা করো। মৃত্যুফাত বলতে কি বোঝো বা মৃত্যুফাত কি? এবার আমরা চলে আসবো হিমবাহের কাজ। হিমবাহের কাজের পদ্ধতিগুলো কি কি, অথবা হিমবাহের ক্ষয়কার্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি কি তা আলোচনা করো। পিরামিড চূড়া বলতে কি বোঝো? ইউ আকৃতি হিমবাহ কি বা হিমবাহ বা হিমদ্রোণ কি বা বলতে কি বোঝো? হিমশিরি বা হিমসোপান বলতে কি বোঝো? ঝুলন্ত উপত্যকা বলতে কি বোঝো? কতিত্ব শৈলশিরা কি বা বলতে কি বোঝো? রসে মাতানো কি? ক্রেভ ও টেল বলতে কি বোঝো? ফিয়র্ড ও ফিয়ার্ড বলতে কি বোঝো? কোন দেশকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফিয়র্ডস, অথবা কাকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফিয়র্ড? হিমবাহের বহন কাজ। হিমবাহ কীভাবে বহন কাজ করে তা আলোচনা করো। হিমবাহ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো, অথবা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। রসে মাতানো ও ড্র্যাবলিনের পার্থক্য লেখো। ড্র্যাবলিনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ড্র্যাবলিনকে কি বলা হয়, অথবা ড্র্যাবলিনের অপর নাম কি, বা বেস্কিট অফ এগ টোপোগ্রাফি নামে কে পরিচিত? কেটেল ও ক্রেটেল হ্রদ কি? অ্যাস্কার বলতে কি বোঝো? প্রথমে আমরা চলে আসবো হিমবাহ কি। চির তুষারবৃত অঞ্চলে ক্রমাগত হারে সঞ্চিত তুষার প্রবল চাপে কঠিন বরফস্তূপ পরিণত হয়। এই বরফস্তূপ অভিকর্ষণের টানে ভূমির ঢাল বরাবর নেমে আসে, এটি হলো হিমবাহ। হিমবাহ হলো বরফের নদী। এবারে জানবো আমরা হিমবাহের উৎপত্তি কী হয়। ছবিটা আগে ভালো করে দেখে নাও তোমরা। নেভে থেকে দানাকার তুষার, ফান থেকে হিমবাহের বরফ। হিমবাহের উৎপত্তি প্রবল কারণে তুষার ঘটে, সদস্য প্রদীত তুষার হালকা তুলোর মতো হয়, একে নেভে বলে। এবার নেভের পুনরায় তুষার নিচে আসলে সেটি হয়ে যায় ফান। আমি এটা আমার ভাষায় বলছি এখন বর্তমানে। ফানের আরও জমাট হয়ে দৃঢ় বরফস্তূপে পরিণত হলে অভিকর্ষণের টানে নেমে আসে, এটিই হলো
হিমবাহ, মানে একেই আমরা হিমবাহ বলি। ফান যখন ঢাল বরাবর নিচের দিকে লাফতে থাকে অভিকর্ষণ টানে, তখন আমরা এটাকে হিমবাহ বলি। এবার আমরা আসবো পূর্ণ জমাট ও রেলিগেশন কি। প্রবল চাপে নিচের হিমবাহ ও ভূমির সীমানা বরাবর গলন নেমে হয়ে বরফ জলে পরিণত হয়। এর চাপে হ্রদ পেলেও ওই জল আমরা বরফ পরিণত হয়। পরে চাপ হ্রাস পেলেও ওই জল আবারও বরফে পরিণত হয়। এই পদ্ধতিকে পূর্ণ জমাট বা রেলিগেশন বলে। হিমবাহের শ্রেণীবিভাগ দেখে নাও তোমরা। মহাদেশীয় হিমবাহ, উপত্যকা হিমবাহ আর পাদদেশীয় হিমবাহ। এবার এর মধ্যে আমি বলেছিলাম যে হিমবাহের তিনটি কাকে বলে বা বলতে কী বোঝো। তোমরা এটা যদি পুরোটা পড়ো তাহলে এখানে পেয়ে যাচ্ছ উচ্চ মানে মহাদেশীয় হিমবাহ কী, উপত্যকা হিমবাহ কী, পাদদেশীয় হিমবাহ কী, এই উত্তরগুলো তোমরা এখানে পেয়ে যাবে। উচ্চ অংশাংশে বিশালাকার ও ভারী বরফের তুষার স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে। উচ্চ অক্ষাংশে শিলাকার ও গভীর বরফের স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে। বর্তমানে আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড প্রভৃতি অঞ্চলে এই হিমবাহ দেখা যায়। আন্টার্কটিকা লেকসবার্ড পৃথিবীর বৃহত্তম হিমবাহ। এটি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি বা কোথায় অবস্থিত, তখন তোমাদের বলতে হবে আন্টার্কটিকা লেবার্ড পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। এবার হিমবাহের বৈশিষ্ট্য, এটি একটু জেনে রাখা ভালো, কারণ পরীক্ষার সময় স্যার ম্যামরা এটা আমরা আন্দাজ করতে পারি না, দিয়ে দেয় অনেক সময়। হিমবাহের বৈশিষ্ট্যগুলি তোমরা একটু দেখে নেবে। গভীর খুব সর্বোচ্চ 4500 মিটার, গতিবেগ অন্তত ধীর, আকৃতি চ্যাপ্টা গম্বুজের মতো। এবারে আমরা চলে আসব উপত্যকা হিমবাহ। উচ্চ পার্বত্য পর্বতের উপত্যকা দীর্ঘকাল ধরে স্তূপকারে তুষার জমে বরফ পরিণত হয় ফলে এবং তা অভিকর্ষ টানে নেমে এলে তাকে পর্বত্য বা উপত্যকা অল্পীয় হিমবাহ বলে। আলস্কারের হুবার্ট পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ আর ভারতের সিয়াচেন ভারতের বৃহত্তম। এইটা এমসিকিউ এসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এই পুরো পর্ব শেষ হলে তোমাদের পুরো কোশ্চেন আনসার ধরে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর এখানে আছে জম্মু, গঙ্গোত্রী ইত্যাদি বিখ্যাত উপত্যকা হিমবাহ, এগুলো একটু দেখে রাখবে। এগুলো এমসিকিউ আর এসিকিউর জন্য আসে। তারপরে আছে উপত্যকা হিমবাহের বৈশিষ্ট্যগুলি। এর দৈর্ঘ্য কিমি, 2000 কিমি পর্যন্ত, গভীরতা কম, গতিবেগ মহাদেশীয় হিমবাহের তুলনায় বেশি, বার্গ স্পুন্ড ও ক্রেবস দেখা যায়, শেষ প্রান্তে বরফ গলে নদীর উৎপত্তি ঘটে। আর আমি হয়তো একটি মিস করে গেছি, এখানে তোমাদের একটি পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি দিইনি হয়তো। এখানে আছে মহাদেশীয় ও উপত্যকা হিমবাহের পার্থক্য। এটি আসে খুব সময় 2 নম্বর 3 নম্বরের জন্য এই পয়েন্টটা আসে, এটা তোমরা দেখে নেবে। পাদদেশীয় হিমবাহ, এবার উচ্চ অঙ্গাংশে পর্বতের পাদদেশে উষ্ণতা হিমবাহের নিচে থাকলে উপত্যকা হিমবাহ নেমে এসে গলে অবস্থান করে। এইটি পাদদেশীয় হিমবাহ। উচ্চ অক্ষাংশে প্রায় সমুদ্রতল বরাবর পাদদেশীয় হিমবাহ অবস্থান করে। আলাস্কার ম্যালাস্পিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। এই ছোট ছোট পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এবারে আমরা চলে আসবো হিমরেখা কী বা হিমরেখার বৈশিষ্ট্যগুলি কী কী। কী কী নির্ভর করে দেখে নাও। ভূপৃষ্ঠের যে কোনো সীমারেখার ওপর সারা বছর তুষার জমে থাকে এবং যে সীমারেখা নিচে তুষার গলে যেই সীমারেখা হয় সেটি হলো হিমরেখা। অবস্থান নির্ভর করে অক্ষাংশ, উচ্চতা, ভূমির ঢাল, ঋতু পরিবর্তন প্রভৃতির উপর নির্ভরশীল।
পাশের চিত্রটি দেখতে পেলে তোমরা বুঝতে পারবে। বিভিন্ন অক্ষাংশে হিমরেখার উচ্চতা, হিমবাহ নদী, গলা শুরু করলে নদীর মানে ওই এর থেকে যদি নদী সৃষ্টি হয় তা সেটাই হচ্ছে হিমবাহের নদী। এবার হিমশৈল কি? সমুদ্র মধ্যে থাকা বড় বড় বরফের চাই হিমশৈল। উৎপত্তি কোথা থেকে হয়? মহাদেশীয়, সে সবাই জানো, বরফ এরকম গলে ভাগ হয়ে গেলে সেইগুলোই হিমশৈল হয়ে যায়। আর হিমশৈলের গুরুত্বগুলি একটু দেখে রাখবে। মিষ্টি জল দিয়ে তৈরি বিশাল আকার বরফ স্তূপ, 9 ভাগের 1 ভাগ মাত্র জলের উপর ভেসে থাকে। উচ্চ অক্ষাংশে সমুদ্রে, গ্রিনল্যান্ড, আন্টার্কটিকায় এটি দেখা যায়। তারপর আমরা চলে আসবো বাগস্পুন্ড ও ক্রেবসের এগুলি আলোচনা করার জন্য। এইখানে আমাদের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হবে এইটি, যে গুরুত্ব পাদদেশীয় হিমবাহ। এটি একটি এটা মৃত্যুফাতও বলে, কারণ যখন মানুষ চলাচল করে এখানে বোঝা যায় না কোথায় বরফ আছে কোথায় নেই, তার জন্য এটাই মৃত্যুফাত বলা হয়। এবার হিমবাহের কাজ, হিমবাহের ক্ষয়কার্য পদ্ধতি। এই যে এখানে শুরু হচ্ছে তোমাদের একটি 5 নম্বরের বড় প্রশ্ন। হিমবাহের ক্ষয়কার্য কোশ্চেনটা তোমাকে স্ক্রিনের ওপর দেখাই যাচ্ছে, হয়তো দেখে নাও কোশ্চেনটা কি হবে। তো তোমাদের এখানে দুটি পদ্ধতিতে ক্ষয় করে, এইটা হচ্ছে ক্ষয়। আর হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি কি, এখান থেকে তোমাদের শুরু হয় একটি বড় প্রশ্ন। কেরি, সার, খর্দ এইগুলো ওর মধ্যেই পড়ে, তোমাদের এটি পুরোটা লিখতে হবে। এরিল্ড, পিরামিড চূড়া, পিরামিড চূড়া কি? ইউ আকৃতির হিমবাহ, উপত্যকার দ্রোণ, হিমশিরি, হিমের সোপান। এটি হলো 5টি পয়েন্ট। অনেকগুলি এরিটির বিপরীত মুখে অবস্থানের কারণে মধ্যবিত্ত অংশটি পিরামিডের মতো দেখা যায়, একে পিরামিড চূড়া বা হর্ন বলে। এই কড়িগুলি কোথায় গেল? কড়িগুলি মস্ত ক্ষয় ও পার্শ্বদেশের মধ্যে প্রসারিত হলে দুটির মধ্যে সংকীর্ণ তীক্ষ্ণ প্রচারের মতন অবস্থান করে, একে মানে এরিটির থেকে বেশি হলে পিরামিড মানে পাশে এসে জমে, এর ফলে তোমরা দেখতে পাচ্ছ ইউ আকৃতির পিরামিড চূড়া হয়। পিরামিড চূড়া এটি। আর ইউ আকৃতির হিমবাহ, নদী উপত্যকা হিমবাহ অবঘর্ষণে পর্যটনের ক্ষয়কার্যে নির্মিত ফলে ইউ আকৃতির হিমবাহ সৃষ্টি হয়, একে হিমদ্রোণও বলা হয়। যদি আসে হিমদ্রোণ কি, তখন তোমাদের এই ইউ আকৃতির বৈশিষ্ট্যগুলি সবটি বলতে হবে। তারপরে আছে আমরা হিমশিরি ও হিমসোপানে বলতে কি বোঝো। ঝুলন্ত উপত্যকা কি? এটা আমরা নদীতেও দেখে এসেছি, আবার এখানেও আমরা দেখব। ঝুলন্ত উপত্যকা কি? প্রধানত নদী যেমন উপনদী মেশে, তেমনি প্রধান হিমবাহে ছোট ছোট হিমবাহে এসে মিলিত হয়। ছোট ছোট হিমবাহের উপত্যকা অক্ষাংশে প্রধান হিমবাহের উপত্যকা অনেক বৃহৎ ও সুগভীর হয়। এরূপ অবস্থানে মনে হয় ছোট হিমবাহ উপত্যকা প্রধান হিমবাহের উপত্যকার উপর ঝুলে রয়েছে, একেই বলে ঝুলন্ত উপত্যকা। বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা ঝুলন্ত উপত্যকার উদাহরণ। তোমরা ছবিটা ভালো করে খেয়াল করো। তারপর আমরা চলে আসবো কৌতিক্ত শৈলশিরা কি? উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ প্রসারিত সময় বা পর্বতের অধিকাংশে তীক্ষ্ণ ও বিষণ্ণভাবে ক্ষয় করে, এই পার্শ্বগুলি হলো কৌতিক্ত শৈলশিরা। রসে মাতানো, এটি এত ইম্পর্টেন্ট না। এই রসে মাতানো, ক্রেপটেল এগুলো খুব সময় প্রায় আসে, অল্প, খুব অল্প আসে। ফিয়র্ড কি? এখানে তোমাদের একটি প্রশ্ন আসে 1 নম্বরের 1 থেকে 2 নম্বরে। ফিয়র্ড বা ফিয়র্ড কি, এটি ইম্পর্টেন্ট। আর কাকে বলা হয় দ্য ল্যান্ড অফ দ্য ফিয়র্ড, এটা মনে রাখবে, নরওয়েকে বলা হয়। আর সবথেকে বড় ফিয়র্ড কোথায় আছে সেটা তোমাদের জানতে হবে। বৃহত্তম
ফিয়র্ড নরওয়ে বৃহত্তম এবং গ্রিনল্যান্ডের কোরাস্কি সাউন্ড ফিয়র্ডের বৃহত্তম ফিয়র্ড। এইটা তোমাদের মনেই রাখতে হবে। এবার আমরা চলে আসবো হিমবাহের বহন কার্যগুলি লেখো। হিমবাহের সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপগুলি। আবার তোমাদের একটি বড় প্রশ্ন আসে এখানে, হিমবাহের সঞ্চয় কাজে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এখানে তোমাদের প্রথমেই গ্রাফ রেখা পড়তে হবে। গ্রাফ রেখার মধ্যে তোমাদের এখানেই তোমাদের 3টি পয়েন্ট ওরই মধ্যে থাকবে: পার্শ্ব গ্রাফ রেখা, মধ্য গ্রাফ রেখা, প্রান্ত গ্রাফ রেখা, ভূমি গ্রাফ রেখা, অবনতি গ্রাফ রেখা, বলয়ধর্মী গ্রাফ রেখা আর 6 স্তরিত গ্রাফ রেখা। এখানে আছে রসে মাতানো ও ড্রাবলিন পার্থক্য। এটি তোমাদের হাসে মাঝে সাঝে পরীক্ষায় দিয়ে দেয় 3 নাম্বার 4 নাম্বারের জন্য। এবার ড্রাবলিনের বৈশিষ্ট্যগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। ড্রাবলিনের আকৃতি কিছুটা লম্বর আকৃতি, হিমবাহের সমান্তরাল বা দৈর্ঘ্য 1 থেকে 2 কিমি, প্রস্থ মিটার এবং উচ্চতা 60 মিটার পর্যন্ত হয়। হিমবাহের দিক সংকীর্ণ, একাংশ ডিবলিন গড়ে ওঠে ডিম ভর্তি, ঝুড়ির মতন দেখা যায়, যাকে এইটাই ইম্পর্টেন্ট, কাকে বলা হয় বাস্কেট অফ এক ট্রোফোগ্রাফি নামে পরিচিত। কাকে বলে বা কোন জিনিসটাকে বলে, যাই আসুক, ড্রাবলিন আর ফিয়র্ড দুটো আলাদা জিনিস, তোমরা দুটো আলাদাভাবে মনে রাখবে। ফিয়র্ড হচ্ছে নরওয়ে, আর বাস্কেট যখনই বলবে বাস্কেট তখনই তোমরা ভাববে ড্রাবলিন, আর যখনই বলবে ফিয়র্ড তখন ভাববে নরওয়ে। ব্যাস, এইটা কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ল্যান্ড অফ ফিয়র্ড, মানে ল্যান্ড মানে কি, ভূমি। যখনই বলবে ভূমি তখন তোমরা নরওয়ে বলবে, আর যখন তোমাদেরকে বলা হবে বাস্কেট বা এগ বা ট্রোফোগ্রাফি তখন তোমরা ভাববে ড্রাবলিনকে বলা হচ্ছে। এখানে তোমাদের কেটেল, আসকার আর কেম বা ক্যাম সোপানে এই 3টি পয়েন্ট পড়তে হবে। ব্যাস, আর কিছু নেই এখানে, তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে এইখান থেকে ভূমিরূপ পরিবর্তনে বায়ুর ভূমিকা ও বায়ুর কাজ। এটি আমরা নেক্সট পর্বে পড়ব। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।